আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যেই সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এক বছর আগের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, ষড়যন্ত্র চলছে। অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তবে কি নির্বাচনের সময়সীমা যত এগিয়ে আসছে, অনিশ্চয়তা তত বাড়ছে? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। সে সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আমরা দেখছি যে অনিশ্চয়তা বাড়ছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই বিষয়টি নিয়ে। ধন্যবাদ। এই নির্বাচনটা হওয়া উচিত ছিল, বা আমরা প্রত্যাশা করেছিলাম যে দীর্ঘদিন নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, যে প্রতারণা হয়েছে, অথবা জনগণের উপর যে নজিরবিহীন নিপীড়ন হয়েছে, তার বিপরীতে একটা গণতন্ত্রের অভিযাত্রার অংশ। আমরা মনে করি নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। ফলে একটা দেশে গণতন্ত্র চর্চা হবে, তার অনেকগুলো প্যারামিটার থাকে, যেমন গণতান্ত্রিক সংস্কৃতি থাকবে, মূল্যবোধ থাকবে, কিন্তু তার প্র্যাকটিসটা হবে তো নির্বাচনের মধ্য দিয়ে। যে আমি একটা জিনিসকে যাচাই করব, বাছাই করব। যাচাই করার জন্য আমি মতগুলো জানবো, বাছাই করার জন্য আমি ব্যক্তিকে খুঁজবো। তাহলে ব্যক্তিকে খুঁজবো আমি প্রার্থী হিসেবে, আর মত খুঁজবো আমি তাদের নির্বাচনী ইস্তেহার দেখে। মানুষ 5 বছরের জন্য নির্বাচন করবে যে পরবর্তী 5 বছরে এই দেশটা কারা কিভাবে চালাবেন। এবং এই সময় শুধু মানুষ ভোট দিয়েই শেষ করবেন না তার দায়িত্ব, তারা আবার এটাও বলবেন যে নির্বাচনের পরে ইস্তেহারে আপনারা যা বলেছিলেন সে অনুযায়ী কাজ করছেন না কেন। এটা নিয়েও যে প্রতিনিয়ত যা জবাবদিহিতার মধ্যে থাকা, এর ফলে পরবর্তী নির্বাচনের সময় আবার এই প্রশ্নটা আসবে, আপনারা যে ইস্তেহার জনগণের সামনে প্রচার করে নির্বাচিত হয়ে এসেছিলেন, গত 5 বছরে কি করেছেন? গত 5 বছরে আপনার প্রার্থীরা কি দায়িত্ব পালন করেছে, দল হিসেবে দায়িত্ব কি পালন করেছেন, দেশের কতটুকু অগ্রগতি হয়েছে, মানুষের প্রত্যাশাগুলো কতটুকু পূর্ণ হয়েছে। ফলে পরবর্তী নির্বাচনে তার একটা জবাবদিহি হবে। এইভাবে চলতে থাকলে আমরা ধারণা করি যে নির্বাচন একটা গণতান্ত্রিক প্র্যাকটিস মানুষকে শেখাবে, অথবা মানুষ গণতান্ত্রিক প্র্যাকটিস করতে করতে গণতান্ত্রিক সংস্কৃতিটা অর্জন করবে। তাহলে সেই অনুযায়ী এটা তো খুব ভালো একটা জিনিস হওয়ার কথা ছিল। কিন্তু আশঙ্কাটা কেন? তার মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পরে দেখা গেল একদল মানুষ তারা ভাবতে শুরু করলেন যে নির্বাচন না হলেই বোধহয় তাদের জন্য সুবিধা হয়। আর একদল তারা অপেক্ষায় থাকলেন যে নির্বাচন কখন হবে, নির্বাচন না এলে তো তারা তো কোনো লেজিটিমেসি পাচ্ছেন না, আইনগত বৈধতা পাচ্ছেন না। ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কোথায় গিয়ে দাঁড়ালো? একদল যারা ভাবতে শুরু করলেন যে নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের নানা ধরনের গুরুত্বপূর্ণ পদ এগুলো রাখা যায়। 2, নির্বাচন না থাকলে জবাবদিহিতার কোনো দায়বদ্ধতা নাই বা বালাই নাই। 3, এই নির্বাচন যতদিন না করা যাবে ততদিন মানুষও অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। ফলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বলি অথবা কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা বলি, এগুলো না করেও রাষ্ট্রের যে একটা মানে অন্তর্নিহিত শক্তি আছে না, আমি চাই বা না চাই, যেমন আমি যদি ঘুমিয়েও থাকি তখন আমার হার্ট ফাংশন করে, আমি সেরকম রাষ্ট্রের বাইরে থেকে দৃশ্যমান কিছু না হলেও তার অর্থনীতির একটা প্রবাহ থাকে। ওই অর্থনীতির প্রবাহ থেকে কি কি ধরনের সুবিধা নেওয়া যায় সেগুলোর মানসিকতা যাদের আছে তারা অনেকেই কিন্তু মনে করছেন নির্বাচন না হয় ভালো। আবার এর মধ্যে একটা ছোট্ট অংশ আছে, তারা মনে করেন নির্বাচন হলে আবার তো ঘুরে ফিরে আগের মতোই দেশ হয়ে যাবে, তার চেয়ে যতদিন পারা যায় নির্বাচনকে ঠেকিয়ে রাখো। কিন্তু যারা এই অল্প ছোট অংশটা তারা মনে করছেন নির্বাচন না করেও অন্তত সংস্কারের কাজগুলো হোক, তারা গত 1 বছরের কর্মকাণ্ডে কিন্তু বেশ খানিকটা হতাশ হয়েছেন যে সংস্কার আসলে এভাবে হয় না, দায়হীন সংস্কার হয় না, সংস্কারেরও একটা দায় নিতে হয়, সংস্কারের একটা দায়িত্ব নিতে হয়। এবং যে ক্ষেত্রে আমি যদি বিচার বিভাগের সংস্কারের কথা বলি তার দায়িত্ব কি কেউ নেবে না, আমি যদি প্রশাসনের সংস্কারের কথা বলি তার দায়িত্ব কেউ নেবে না, শিক্ষার ক্ষেত্রে সংস্কারের কথা সেটা তো আলোচনায় আসলোই না, শ্রম খাতে যদি সংস্কারের কথা বলি তার দায়িত্ব কেউ নেবে না। দায়িত্বহীন সংস্কার প্রক্রিয়া কি চলতে পারে? ফলে অনেকে মনে করেন যে সংস্কার চলুক, আগে সব সংস্কারগুলো হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনে যাব। তাদের সদিচ্ছার প্রতি আমাদের শ্রদ্ধা আছে,
কিন্তু এই সদিচ্ছা দিয়ে কিন্তু দেশের গণতান্ত্রিক চর্চাটা করা যাবে না, যেটা আমরা গত এক বছরে দেখলাম। এমন এমন কিছু দুর্বিনীত মানুষের আবার আমরা আবির্ভাব দেখলাম, যে গত বছর যাদেরকে আমরা পরাস্ত করেছিলাম যে এই দুর্নীতি চলতে পারে না, এই চাঁদাবাজি চলতে পারে না, এই নিপীড়ন চলতে পারে না, আমরা দেখলাম নাম পাল্টে ভোল পাল্টে তারাও আবার সক্রিয় হয়ে উঠেছেন। ফলে এখন আমরা মনে করি যে তখন আমরা বলেছিলাম নির্বাচনকে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে, এবং এই নির্বাচনই হবে সবসময় জবাবদিহিতার একটা উৎস। কিন্তু রাজিকুজ্জামান রতন, আমার মূল যে প্রশ্নটি আপনার কাছে সেটি হচ্ছে, রাজনৈতিক দলগুলো না হয় নিজেদের স্বার্থের সমীকরণ কষে হিসেব করে নির্বাচন চাওয়া না চাওয়ার বিষয়গুলো নির্ধারণ করছে, কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন তো নিশ্চয়ই জনগণ। জনগণ আসলে কি চাইছে? আমি যদি আপনার সামনে একটা জরিপ তুলে ধরি, সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপ উঠে এসেছে, 48.5% ভোটার এখনো কাকে ভোট দেবেন সেটা নির্ধারণ করেননি। জনগণের মাঝে কি নির্বাচন নিয়ে অনীহা তৈরি হয়েছে, নাকি তারা দ্বিধায় আছে? আমি মনে করি এটা 48 নয়, এটা তো 72 হওয়া উচিত, কারণ এখন তো নির্বাচনের তফসিলই ঘোষণা হয়নি, তো জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দেবে? ফলে এটা 48 হওয়াটা আমার কাছে মনে হলো যে তাহলে নির্বাচন মানে জরিপটা কোথায় করেছেন? সেটা কি বিশ্ববিদ্যালয় এলাকায় করেছেন? সেটা কি কাউরান বাজার এলাকায় করেছেন? সেটা কি আমাদের মৌচাক এলাকায় করেছেন? সেটা কি আমাদের গ্রামীণ এলাকায় করেছেন, নাকি শিল্পাঞ্চলে করেছেন? ফলে তার উপর নির্ভর করবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জরিপ তথ্য বের করে আনে এটা ঠিক, কিন্তু কেমন প্রশ্ন হবে তার উপর ভিত্তি করে কেমন উত্তর হবে সেটাও আমাদের দেখতে হবে। ফলে সেক্ষেত্রে যে মানুষ যে সিদ্ধান্ত নিতে পারছে না, মানুষ তো অনেকে মনে করছে যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না। যদি এটা মনে করে যে নির্বাচন দেবে না, তাহলে কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত আগে থেকে কিভাবে নিয়ে বসে থাকবে সে, বলুন? ফলে এই ক্ষেত্রে আমি মনে করি যে এই প্রশ্নটা এবং উত্তরটা দুটো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এটাকে আমি ভাবার একটা বিষয় হিসেবে দেখছি। মানুষ কি তাহলে আগেই ঠিক করে ফেলবে? 80% মানুষকে আগেই ঠিক করে ফেলবে যে আমি অমুককে ভোট দেবো? নাকি বিতর্কিত বিগত 3টে নির্বাচনের প্রভাব এখনো মানুষের মাঝে রয়ে গেছে? বিগত তিনটা নির্বাচনের হ্যাংওভার যেমন আছে, গত এক বছরের নির্বাচন না হওয়ার অনিশ্চয়তাও তাদের আছে। এই হ্যাংওভার এবং অনিশ্চয়তা দুটো মিলে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, যে যদি তারা চিন্তা করে আরও এক বছর যদি নির্বাচনবিহীন দেশটা যায়, তাহলে দেশটার পরিণতি কী হবে? এক। 2 নম্বর, যদি নির্বাচন হয় তারপরে যদি আগের মতোই দেশটা চলে, তাহলেই বা লাভটা কী হবে? ফলে মানুষ এই দোলাচলের মধ্যে থাকে। সবসময় আমরা তো একদম ডিসাইসিভ হয়ে যেতে পারি না, আমাদেরকে তো এই সবসময় এই দুটো তিনটা মানে অপশন থাকে, তার মধ্যে তো বেছে নিতে হয় যে কোনটা হবে। এমনকি নির্বাচনের সময় মানুষ বলে না, আশা করে ভোট দিলাম, কই আশার তো বাস্তবায়ন হলো না, এরকম তো মানুষ হতাশা প্রকাশ করে বিভিন্ন সময় আমরা দেখেছি। ফলে মানুষের জীবনটা এরকম গতির মধ্যে থাকতে হয়। রাজিকুজ্জামান রতন, মাহমুদা হাবিবা, যেমনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তিনি অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে এবং ষড়যন্ত্র চলছে এমন বক্তব্যকে উদ্ধৃত করেছে, যেটি তিনি 1 বছর আগে দিয়েছিলেন। অন্যদিকে আমরা দেখছি জামায়াতে ইসলামী আবার বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই দাবিতে তার আন্দোলনের ঘোষণাও দিয়েছে। আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? আহত হওয়ার প্রয়োজন কি ছিল? সবকিছু মিলিয়ে আপনার উত্তর জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন সেটা আসলে দুটা এটার ইম্প্যাক্ট আছে। এক হচ্ছে যে নানামুখী ষড়যন্ত্র তো চলছেই এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই, যেটা কখনো কখনো খুবই দৃশ্যমান হয়ে ওঠে, সেটা যেমন একটা দিক। তেমনি আরেকটা দিক হলো যে প্রায় 35 বছর বয়সী সম্ভবত যারা আছেন এই মানে ভোটার হওয়ার পর থেকে বিগত বছরগুলো আমরা যখন বিবেচনা করি, এই 35 বছর বয়সী লোক পর্যন্ত কিন্তু অলমোস্ট কেউ ভোটই দিতে পারেননি কখনো। এনারা বিগত যে আন্দোলন এবং অনেক কিছু, স্পেশালি জুলাই আগস্টের আন্দোলনটা, তারপর থেকে রাজনীতিতে কিন্তু একটা চেঞ্জ এসেছে, মানুষের এক্সপেকটেশনে একটা চেঞ্জ এসেছে। ফলে এই জায়গাটায় কেবল যে ষড়যন্ত্র তত্ত্ব বা ষড়যন্ত্রের যে বিষয়টা এখানে বলা হয়েছে তা নয়, এখানে বিশেষভাবে সতর্ক করা হয়েছে দলীয় নেতাকর্মীদের, বিশেষ করে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে। কারণ এইবার ওইটাও খুব সিরিয়াসলি ম্যাটার করবে, জনগণ খুব দেখতে চেষ্টা করবে যে একটা বেটার মানুষ যেন তাদের নেতৃত্বে আসে। এবার আসুন জামাত ইসলামের প্রশ্নে। দেখুন, জামাত ইসলাম একটা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল। তারা
পিআর কেন? তারা বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দাবিতেও মাঠে নেমে যেতে পারেন, ওটাতে কোনো অসুবিধা নাই, সেটা তাদের চয়েস, ওটা নিয়ে আমাদের সাথে তাদের কোনো কনফ্লিক্ট নাই। কিন্তু যদি একটু গোড়ার দিকে যাই তাহলে মনে রাখতে হবে যে ঐকমত্য কমিশন শুরু থেকে যে বিষয়গুলো সবগুলো রাজনৈতিক দল তাদের সুপারিশ দিয়েছে, সেখানে সাধারণ নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়ার কোনো বিষয়ই নাই। আমার সম্মানিত সহ আলোচক যিনি নিঃসন্দেহে উনিও কয়েক দফা বহুবার হয়তো গেছেন ঐকমত্য কমিশনে, তিনি জানেন সিলেবাসেই তো নাই জেনারেল ইলেকশনে পিআর। আপনি তো যেটা দল হিসেবে আজকে এসে মানে যে এই আগস্ট 2025-এ রিয়ালাইজ করছেন যে আপনার জেনারেল ইলেকশন পিআর এ দরকার, তাহলে আপনি যখন ঐকমত্য কমিশন বা সংস্কার কমিশনের কাছে আপনার প্রস্তাবনা গুলো দিলেন তখন এটা দিতে হতো। কিন্তু সিলেবাসে নাই আপনি বলছিলেন, কিন্তু তারপর আমরা দেখেছি জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের আমি বলছি পিআর নিয়ে আসেন। এবার পিআর নিয়ে অনেক আলোচনা হয়েছে মানে ঐকমত্য কমিশনে। সেটা কোনটা? সেটা হচ্ছে উচ্চ কক্ষ নির্বাচনটা কোন ভিত্তিতে হবে? নিম্ন কক্ষের প্রতিনিধিত্বের অনুরূপ না পিআর? সেখানে ডিরেক্টিভই দিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের জুলাই সনদে যারা কাজ করছেন ঐকমত্য কমিশনের সদস্যরা অলরেডি এটা জানিয়েই দিয়েছেন এটা পিআর পদ্ধতিতে হবে। এখন বাংলাদেশ জামাতে ইসলামী এটা তাদের একটা চাওয়া হিসেবে জনগণের কাছে উপস্থাপন করতে পারেন এবং তারা এটা নিয়ে আন্দোলন করতে পারেন, জনসচেতনতা বাড়াতে পারেন। জনগণ যদি মনে করেন যে তারা সঠিক বলছেন তারা ভোট পাবেন। আর এনসিপির বিষয়ে আমি মানে আসলে অনেক তরুণ তারা, এবং সবচেয়ে বড় কথা তরুণ রাজনীতিবিদ, আমাদের তরুণ সহযোদ্ধা, আমি যেটা বলি যে নির্বাচন হবে কি হবে না সেটা বলার এই মুহূর্তে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কারো এখতিয়ারই নাই। কোনো স্পেশাল নলেজ যদি তার থেকে থাকে দ্যাট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট ইস্যু। আপনি যখন যেটা বলছেন যে পৌনপুনিক প্রসেস বা আগে যেটা ছিল সেই প্রসেসেই, আমাদের তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, আপনার কোন প্রসেসে কি করবেন? আপনি ইভেন পিআরও যদি করেন, পিআর পদ্ধতিতেও তো যথেষ্ট যে মানে সচেতনতা এবং ওই বিষয়ে সাধারণ জনগণকে একটা পর্যায় পর্যন্ত প্রশিক্ষিত করাটা প্রয়োজন। কাজে আপনি যেভাবেই বলেন না কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দায়িত্বগুলো ছিল, যেটা ভাইয়া বললেন যে সংস্কার তো খুব জরুরি একটা বিষয়। বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের বিভিন্ন অংশের যে অবস্থা, তাতে প্রতিনিয়ত এই সংস্কার কাঠামো মানে সংস্কার কাজটা চলতে থাকবে। শুধু এখনকার সময় না, আমি আপনাকে বলছি তখনকার সময়ও যখন প্রতিটা মুহূর্তে আপনাকে মনে রাখতে একটা রাষ্ট্র যখন সেলফ মানে রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে যেতে না পারে, ওই রাষ্ট্র তখন একটা অচলায়তনে পরিণত হয়, যেটা আমরা আগের বছরগুলোতে প্রত্যক্ষ করেছি। কাজে সংস্কার যেটা দায়হীন কিংবা জবাবদিহিতা ছাড়া যে সংস্কার, যেমন আপনি এখন ইন্টারিম গভর্নমেন্টকে যখন জিজ্ঞেস করবেন যে আপনি যে এতগুলো সংস্কার এজেন্ডা নিয়ে কাজ শুরু করেছেন কয়টা করেছেন, উনি আসলে দায়বদ্ধ না তো আপনার কাছে। উনি তো এই সরকার তো আসলে দায়বদ্ধ না জনগণের কাছে। তারা বেসিক্যালি একটা দুঃসময়ে সকলের আহ্বানে সরকার গঠন করেছেন। এটা এক ধরনের বরং বলা যেতে পারে যে জনগণের প্রতি বা দেশের প্রতি তারা তাদের দায়িত্বটা এক্সটেন্ড করেছেন। এটা চ্যারিটেবল রেসপন্সিবিলিটি, ইট ইজ নট মানে এমন নয় যে তাদেরকে আপনি দায় বা জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন। এই প্রসেসে আপনি সংস্কার কত দূর নিতে পারবেন? সংস্কার নিয়ে বহু প্রশ্ন আছে, কিন্তু তারপরেও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু সেখানেও কিন্তু দেখা যায় যে বাত্যয় অনেক বেশি, একটু না এত বেশি, যে ব্যর্থতাগুলো এত বেশি যে সেগুলো নিয়ে কথা বলাটা না বলাটাই এখন ভালো। ব্যর্থতার দায় আসলে কার? ব্যর্থতার দায় এককভাবে তো সরকারকে এই জন্য দিতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাপাসিটিটাই লিমিটেড। অন্তর্বর্তীকালীন সরকারের যে গড়ন, ওই গড়ন অনুযায়ী, ওই গঠন অনুযায়ী তারা তাদের যে কাজের টুল, সে কাজের টুল যে জনপ্রশাসন, যে পুলিশ প্রশাসন বা অন্যান্য ক্ষেত্রগুলোতে তাদের কোনো গ্রিপ অলমোস্ট নাই বললেই চলে। যে কোনো সরকার, নির্বাচিত সরকার যখন হয় তখন দে আর ব্যাকড আপ বাই আ পলিটিক্যাল পার্টি অর আ ফোর্স, যেটার ফলে দেখা যায় কি জনপ্রশাসনের কিন্তু একটা প্রবণতা অলওয়েজ সরকারকে খেয়ে ফেলা। এটা নতুন কিছু না, আমাদের মাথা মোটা জনপ্রশাসন, এটা ধরনই এটা। কাজে এটা কিন্তু অলওয়েজ আ হিউজ ডেঞ্জার ইভেন ফর আ ইলেক্টেড মানে পার্টি অলসো। কিন্তু খেয়াল রাখবেন যে ইলেক্টেড পার্টির কিছু স্ট্রেংথ আছে যেটা এখানে সম্পূর্ণ অনুপস্থিত। ফলে এই সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। ওই সীমাবদ্ধতার কারণে গুড ইন্টেনশনগুলোও দেখা যায় যে প্রপারলি রিফ্লেক্ট করে না তাদের কাজে। আর সেখানে সরকারের ভেতরে তো নানা ধরনের মানে বিষয় আছেই, যেটাতে ধরেন নির্বাচনমুখী বক্তব্য যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, এটা আমি বটম লাইন জাস্ট টানি। নির্বাচনমুখী যে স্টেটমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, নির্বাচন কমিশন দিয়েছেন, আমরা সেটুকুই আস্থা রাখতে চাই। দল হিসেবে এনসিপি যদি ফিল করে যে নির্বাচন হবে না, তারা জানে তারা কিসের প্রেক্ষাপটে কোন নলেজের উপরে বেসিস করে এই কথাটা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার বিশ্বাস অন্যান্য রাজনৈতিক দলগুলো অ্যাটলিস্ট আমরা চোখে দেখতে পাই যে নির্বাচনী একটা প্রসেস বা প্রস্তুতি এটা শুরু হয়েছে।
কাজেই এমন কোনো বিষয় কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন না? অনিশ্চয়তা তো থাকবেই নির্বাচন পর্যন্ত। আবারও বলি আপনাকে, একটা দুর্বল সরকার, ভেরি ভেরি ভালনারেবল একটা গভর্নেন্স সিস্টেম, ওখানে তো আপনার শেষ দিন পর্যন্ত নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিন পর্যন্ত একটা ঝুঁকি থেকেই যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সরকারের স্টেক হোল্ডার কারা, মানে এই সরকারকে সমর্থন দিয়ে রেখেছে কারা। অলমোস্ট অল পলিটিক্যাল পার্টিজ, বাংলাদেশের প্রায় প্রতিটা রাজনৈতিক দল ওই ফ্যাসিস্ট সরকার যারা বিতাড়িত হয়েছে তারা ছাড়া বাকি প্রত্যেকের পূর্ণ সমর্থন আছে এই সরকারের উপরে। এই এবং নট অনলি দ্যাট, ডিফারেন্ট যে অর্গান রাষ্ট্রের তাদেরও সমর্থন আছে এখন পর্যন্ত। ফলে ইমিডিয়েট কোনো প্রবলেম দেখছি না। সরকারের প্রতি যদি রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন থেকেই থাকে তাহলে আমরা এত মত পার্থক্য কেন দেখছি? আমরা দেখলাম যে জুলাই মাসে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কথা ছিল, জুলাই মাস পেরিয়ে গেল, জুলাই সনদ চূড়ান্ত হলো না। ইতিমধ্যে সরকার কমিশনের 1 মাস মেয়াদ বাড়িয়েছে, কিন্তু জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা কেটেছে কি? আমরা এখনো দেখছি যে আইনি ভিত্তির কারণেই কিন্তু জুলাই সনদ আটকে আছে। জুলাই সনদ নিয়ে যেটা হয়েছে, দেখুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ভিন্ন রাজনৈতিক দল, বাসদ একটা ভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ভিন্ন রাজনৈতিক দল, এনসিপি একটা ভিন্ন রাজনৈতিক দল। এদের প্রত্যেকের মত মানে রাজনৈতিক মতবাদ ভিন্ন, তাদের রাস্তা ডেমোক্রেসির প্রতি মানে হেঁটে যাওয়ার যে ওয়াকওয়ে প্রত্যেকের ডিফারেন্ট। এইখানে আমরা তো কোনোদিন একটা 100% মানে সহমত হয়ে 100% নিশ্চিতভাবে মানে একমত হয়ে কোনো ডকুমেন্ট আমরা কখনো প্রডিউস করতে পারবো না। আমরা সংস্কারের ক্ষেত্রে আসলে দল মত নাকি রাষ্ট্র কোনটিকে সংস্কারের অগ্রাধিকার দেওয়া উচিত? এখানে সংস্কার নিয়ে কিন্তু ট্রাবল নাই। ট্রাবল হচ্ছে সংস্কারের ওয়েটা কি হবে। এইখানে মতানৈক্য হচ্ছে ওই পয়েন্টে। কারো মতানৈক্য নাই যে নির্বাচন হবে না, আমি নির্বাচন চাই না, এটা কোনো রাজনৈতিক দল বলছে না, কিন্তু তাদের ওয়েটা হয়তো ডিফারেন্ট। কেউ হয়তো ভাবছে যে সংস্কারটা আগে হয়ে নির্বাচনটা পরে হলে ভালো হয়, কেউ হয়তো ভাবছে যে সংস্কার, এবং যেমন আমরা মনে করি যে রাষ্ট্র এত বড় একটা ফাংশনাল একটা একটা এত হিউজ সিস্টেম, যেটা যখন ঘুমিয়ে থাকলে যখন যেমন আমাদের হার্ট পাম্প করে, রাষ্ট্রের প্রতিটা অর্গান ডিফারেন্ট ওয়েতে কাজ করে। কাজে সংস্কার, বিচার, আহতদের চিকিৎসা বলুন, নির্বাচন বলুন, সবই প্যারালালি চলতে পারে। এটা কোনোটাই মুখোমুখি হওয়ার মতো কোনো বিষয় নয়। জুলাই সনদ যেটা আমরা দেখতে পাবো, আবারও বলি সেটা আপনাকে সর্বোচ্চ পর্যায়ে মতানৈক্যটা কমিয়ে আনা, এবং সেটা দিয়ে একটা এই যে ডকুমেন্টস যেটা প্রডিউস করতে পারবে দলগুলো, খেয়াল রাখুন এটা কিন্তু অন্যভাবেও হতে পারতো। একটা ডকুমেন্ট সরকার প্রিপেয়ার করে দিল, দিয়ে বললো আপনারা এসে সই করেন, সেইটা কিন্তু ভিন্ন একটা জিনিস। ওইটা কিন্তু প্রচেষ্টা নেওয়া হয়নি, প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, যতটুকু যার মতামত মানে অনার করা যায় সেটা করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন একমত হয়েছি সেটাতে সহমত দিয়েছি, যখন একমত হতে পারিনি নোট অফ ডিসেন্ট দিয়েছি। ফলে যে ডকুমেন্টটা হবে এটা প্রতিটা দলের স্বকীয়তাও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রত্যেকের মতামতের একটা প্রতিফলনও ঘটবে। এটাতে একটু সময় লাগুক না। বাংলাদেশের ইতিহাস, এটা বাংলাদেশকে কবে দেখেছে যে এই ধরনের এতগুলো দল মাসের পর মাস বসেছে, তারা ডিসকাস এবং সময় দিয়েছেন, অনেস্টলি সময় দিয়েছেন। দেখুন এখানে কিন্তু ফেক করতে কেউ যাবে না। কিন্তু মাহমুদা হাবিবা, একটি প্রশ্ন রাখতেই চাই, বিএনপি যদি সংস্কারের বিষয়ে আন্তরিকই হয়ে থাকে তাহলে জুলাই সনদে আইনি ভিত্তিতে আপত্তি কেন? আমি প্রশ্নের উত্তরটি নিব বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মাহমুদা হাবিবা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি বরাবরই বলে যে তারা সংস্কারপন্থী দল এবং সংস্কারের বিষয়ে তাদের আন্তরিকতার ঘাটতি নিয়ে এমনটি বলে দলের নেতা কর্মীরা। যদি তাই হয়ে থাকে তাহলে আসলে জুলাই সনদের আইনি ভিত্তিতে আপত্তি কেন? জুলাই সনদের আইনি ভিত্তিটা ঠিক কিভাবে হবে? নির্বাচন এবং একটা জাতীয় সংসদ ছাড়া এটার ওয়েটা কি? আমার আসলে আমার কিউরিয়াসিটি আছে যে এই কথাগুলো তারা বলছেন, গণপরিষদ সেটা কিংবা একটা রেফারেন্ডাম, এই বিষয় রেফারেন্ডামের তো আপনার ইয়েই নাই, মানে কোনো এখন সুযোগই নাই। আপনার যেই সংবিধানের আওতায় এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, যে সংবিধানের আওতায় বর্তমানে এই টোটাল সিস্টেম চলছে, ইনক্লুডিং দিস ঐক্যমত্য কমিশন, সেই সংবিধানে আপনার নির্বাচিত একটা সরকার লাগবে এটার আইনি ভিত্তি দিতে হলে। আর আপনি ঠিক একটা হাইকোর্টের রায় কিংবা একটা লিগ্যাল একটা রায় চান, এর বাইরে আর কি হতে পারে? কিন্তু রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে নিশ্চয়তা চাইছে, সেটি আসলে আপনারা কিভাবে নিশ্চয়তা দেবেন? এখন ধরুন গণপরিষদ নির্বাচন যে আপনি বলছেন, আপনার নিশ্চয়তা কি হবে যে গণপরিষদ নির্বাচন হলেই আপনি জুলাই সনদের নিশ্চয়তা দেবেন? সেটাও তো আগে নির্বাচন হবে, পরে আপনার সই নাকি? আপনি তো ওই লেভেলে যেটা হবে যেখানে আপনি আইন প্রণয়নে সক্ষম, আপনার লেজিসলেশন প্রসেসটাকে ফাংশনাল করতে হবে। ওটা নির্বাচিত একটা আইনসভা ছাড়া
কি কি ওয়ে আছে আসলে করার আমার ধারণা নাই, আমার ধারণাটা কম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদিন ধরে রাজনীতি করে আসা একটা অভিজ্ঞ দল, জটিলতা আছে বলেই এখানে আমরা এগ্রি করি না। আমরা যদি একসাথে বসার পরে এই লেভেলে আলাপ আলোচনা হওয়ার পরে, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী, আপনি বলেন সরকার সংস্কার দাবি করি না, কিন্তু 2016-17 থেকে যখন আমরা বাংলা ভিশন 2030 দিয়েছিলাম, সেই তখন থেকেই গোটা রাষ্ট্র কাঠামো মেরামতের সুস্পষ্ট রূপরেখা ভিশন 2030-তে ছিল। সেই ভিশন 2030-র উপরে বেস করে আমাদের মানে যুগপৎ আন্দোলনরত দলগুলোর সাথে একসাথে বসে সকলের মতামতের ভিত্তিতে 31 দফা প্রণয়ন করা হয়েছে। খুব কম সংস্কারই এবার আছে প্রস্তাবিত, এই 13টা কমিশনের প্রস্তাবিত খুব কম সংস্কার আছে যেটা আমাদের এই সংস্কার প্রস্তাবনা কভার করে না। কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আমরা বারবার সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মানে দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে আমাদের 31 দফার প্রিএম্বলে দেয়া আছে যে আমরা প্রথমেই কিন্তু গঠন করব জাতীয় সরকার। এবার কারণটা আপনাকে এক্সপ্লেইন করি। বাংলাদেশ এখন একটা এত অসম্ভব ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, গোটা রাষ্ট্র কাঠামো বলুন, দেশ পরিচালনার টুলগুলো বলুন, এগুলো এত ক্রুকেড পজিশনে আছে যে এটা এককভাবে দায় নিয়ে কোনো দল যদি এটা চালাতে চেষ্টা করে তারা বিপদে পড়বে। ফলে আমরা জাতীয় সরকারটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখন এই যে আপনি বলুন গণ অধিকার পরিষদ বা অন্য কিছু, যেটা আসলে প্রপোজালগুলো কি আসছে, ওই সম্ভবত আমি রেফারেন্ডামের কথাও শুনলাম, যেইটাই হোক নির্বাচন আগে হবে, তারপর গিয়ে তো সেইটা হবে। তো সেই ক্ষেত্রে সাধারণ জাতীয় নির্বাচন দিতে সমস্যা কোথায়? ওই একই তো বিষয় দাঁড়াচ্ছে। এটা তো বিএনপি কেন, এই টোটাল গভর্নেন্স সিস্টেম যেটা একটা মানে আপনার একটা হাইকোর্টের রায়ের, সুপ্রিম কোর্টের রায়ের উপরে বেস করে সরকারটি এখন এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, তাদেরকেও তো আপনার লেজিটিমেসি দিতে হবে। রেটিফাই করবেন কোথায়? আলোচনার মাধ্যমে জুলাই সনদের জটিলতা কাটবে কি? হ্যাঁ, অবশ্যই আপনার প্রত্যেকের সদিচ্ছা আছে। হয়েছে কি, নির্বাচনমুখী দলগুলো আমরা কেন 100% একমত হবো? আমাদের পয়েন্টগুলো আমরা ছাড়বো কেন? যা প্রত্যেকে যার যার গ্রাউন্ড নিয়ে বসে আছে, তরুণরা আরো বেশি শক্তিশালীভাবে বসে আছে, সেটাই স্বাভাবিক। তারা এক ধরনের বিলঙ্গিংনেস ফিল করে, এক ধরনের ওনারশিপ ফিলিং তাদের আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। আলাপ আলোচনার মধ্যে যতটুকু ছাড় দেওয়া যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সেটা ছাড় দিতে এসেছে, আরো প্রয়োজন হলে দিবে। আমি এমন কোনো সম্ভাবনা দেখি না যে সই হবে না, সই হবে। ভিন্ন একটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। কিছুক্ষণ আগে দেখছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন, নির্বাচনকালীন সরকারে থাকছি না, রাজনীতির সঙ্গে যুক্ত যারা তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। কি মন্তব্য করবেন এ বিষয়ে? আসলে কি বলবো, মানে কমেন্টটা পড়ে তো বেশ আমোদিত হওয়ার মতো। এটা বেশ একটা মজার কমেন্ট করেছেন তিনি। আপনি কবে ছাড়বেন তাহলে ক্ষমতাটা? আপনি এখন ডিসি চেঞ্জ করছেন। আপনি যদি রাজনীতি করতে হয়, আপনাকে মনে রাখতে হবে, আপনি তফসিল ঘোষণার পরে যখন আপনি ছাড়বেন আপনার মানে কি বলে পদটা, তখন কিন্তু আসলে জিনিসটা আর কতটুকু লেভেল প্লেইং থাকছে, গভর্নেন্সের আপনি সাপোর্টটা পাচ্ছেন, আপনি সরকারের সাপোর্টটা পাচ্ছেন, একেই তো বা এই যে এনসিপি থ্রু মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আসিফ সহ আসিফ এবং আপনার আরেকজন যিনি আছেন ভদ্রলোক, ওনার নামটা আমার তো মনে পড়ছে না, আরেকজন যে উপদেষ্টা আমাদের মাহফুজ, হ্যাঁ, এই দুইজন এবং আমাদের ইনারা তো কানেক্টেড, ইনারা দে আর ভেরি মাচ কানেক্টেড টু দ্য মানে গভর্নমেন্ট। এবং আপনি সরকারে বসে তথ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়, এলজিআরডির মতো মন্ত্রণালয় পরিচালনা করছেন, যাদের কাজই হচ্ছে উপজেলা ইউনিয়নে মানে সরকারের নানাবিধ সহায়তা বা যেগুলো প্রজেক্ট আছে সেগুলো পৌঁছে দেওয়া। আপনি সব গুছিয়ে টুছিয়ে যখন নামবেন, মানে এটা সুযোগ আছে আর কি। না, কিন্তু তারপরেও তিনি যেটা বলেছেন তাকে অবশ্যই আমি রাজনৈতিকভাবে এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস কি, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বসে থাকলে আসলেই আপনি অনেক কিছু টুইস্ট করার সুযোগ আছে। বিগত সরকার এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে মানে ক্ষমতায় থেকে এবং ক্ষমতায় বসে থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির মতো আসলে অসদাচরণ, খুব অন্য মানে রাজনৈতিক অসদাচরণ মানে খুব অন্য মানে যেমনটি আসলে ক্রীড়া উপদেষ্টা জানালেন যে রাজনীতির সঙ্গে যুক্ত যারা তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। যে রিয়েলাইজেশনটা তার হলো, তাহলে প্রশ্ন রাখতেই চাই যে অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো, যে আমরা জানি যে এই সরকার অরাজনৈতিক সরকার এবং নিরপেক্ষ সরকার, রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকাটা সমীচীন কি? শেষ পর্যন্ত কোনো কথাই চাপা রাখা যায় না। এতদিন আমরা শুনে এসেছি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা নিরপেক্ষ সরকার। এখন তারাই বলছেন যে রাজনৈতিক ব্যক্তিদের এই সরকারে থাকা উচিত নয়। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারে তারা একটা সেলফ ডিক্লেয়ার্ড তাদের স্টেটমেন্ট যে একটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে তারা ছিলেন। এক, দুই নম্বর, আচ্ছা দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয় না, এটা নিয়েই তো আমাদের গত 3টা নির্বাচন আমরা
ফেস করলাম, ফাইট করলাম অথবা অপোজ করলাম। 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন তো এটাই দেখালো যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। আর আমাদের 53 বছরের ইতিহাস যদি বলি, 12টা নির্বাচন হয়েছে, তার মধ্যে মাত্র 4টা নির্বাচনকে আমরা আপাত গ্রহণযোগ্য মনে করি, যে 4টা নির্বাচন প্রত্যেকটাই একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে। বাকি প্রত্যেকটা নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, বিতর্ক আছে, মতপার্থক্য আছে। ফলে এটা তো একটা ডিসাইডেড ফ্যাক্ট। সে কারণেই বলা হয়েছিল নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে প্রক্রিয়াটা চালু হয়েছিল সেটাকে তারা নষ্ট করে দিয়েছিল। শুধু আইনগতভাবে এটাকে বন্ধ করেছিল তা না, কালচারালিও এটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। যে মানুষ মনে করতে শুরু করেছিল যে ক্ষমতায় থেকে নির্বাচন করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমতা থেকে সরানো যাবে না, ফলে অভ্যুত্থান ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। তাহলে এই অভ্যুত্থানের প্রোডাক্ট তো তারা, তাহলে এতদিন পরে 1 বছর পরে তাদের আবার এই কথা বলতে হলো কেন? এটা তো শুরুতেই তাদের আমরা সবাই মেনে নিয়েছিলাম। যে কারণে দেখুন 35টা দল মিলে, রাজনৈতিক দল মিলে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো করেছেন, এই একটা জায়গায় মানে আর কোনো বিরোধ ছিল না, প্রায় সবাই মেনে নিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই নির্বাচন চলাকালীন সময় সরকার কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। এই তো। তারপরে উনি এটা যখন বলেছেন, অবশ্যই তাকে ধন্যবাদ জানাই যে তিনি নিশ্চয়ই নির্বাচনের সময় থাকবেন না। কিন্তু খেয়াল রাখতে হবে, নির্বাচন কিন্তু শুধু নির্বাচন কমিশন করে না। নির্বাচন করার সময় একটা সরকার থাকে, সরকারের হাতে থাকে প্রশাসন, সরকারের হাতে থাকে পুলিশ, সরকারের হাতে থাকে আমরা যদি বলি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এবং সবচেয়ে বেশি থাকে সরকারের হাতে থাকে প্রোপাগান্ডা মেশিনারিজগুলো। ফলে যদি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে চায়, তারপরেও যদি সরকার সেখানে সহযোগিতা না করে, কোনো নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এখন দিনের শেষে এসে সব নির্বাচন কমিশনাররা এটা স্বীকার করছেন। যদিও তারা 24-এর নির্বাচনকে বলেছিলেন সুষ্ঠু হয়েছে, 18 নির্বাচনকে বলেছেন অভূতপূর্ব হয়েছে, 14 নির্বাচন করেছেন এটা উপায়হীন নির্বাচন হয়েছে, তারা সবগুলোকে কিন্তু সাপোর্ট করে গিয়েছেন। এখন তারা বলছেন যে সরকার না চাইলে যে নির্বাচন হয় না এটা আমরা বলছি, এবং এটা নাকি কিয়ামত পর্যন্ত এরকম নির্বাচন হবে না যদি সরকার না চায়। তার মানে নির্বাচন কমিশনার যারা ছিলেন তারাও এটা অ্যাকসেপ্ট করলেন। জনগণের পারসেপশন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন কমিশনারের স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি যে এখন আর এটা হবে না, আর আমাদের তিক্ত অভিজ্ঞতা। ফলে আগামী নির্বাচনটা যদি সুষ্ঠু করতে হয় তাহলে একটা সরকারের প্রতি একটা আস্থা লাগবে, যে সরকারটা অন্তত এইটুকু আমরা বলবো যে এই সরকার নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনবার জন্য অথবা অপছন্দের প্রার্থীকে হারিয়ে দেবার জন্য কোনো ভূমিকা পালন করবেন না। এক। তারপরে একটা জিনিস, আমাদের এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ্রুভালের কথা আমরা বলছি, যে আমরা যে কাজগুলো করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই কাজগুলোর একটা অ্যাপ্রুভাল লাগবে না? এর একটা কনস্টিটিউশনাল স্যাংশন বা অ্যাপ্রুভাল তো লাগবে। সেটা কে দেবে? সেটা দিতে গেলে একটা পার্লামেন্ট লাগবে। আবার এর যদি একটা লিগ্যাল অ্যাপ্রুভাল দিতে হয় সেটা কে দেবে? বলা হচ্ছে সেটা তাহলে অন্তত এটার ব্যাখ্যাটা দেবেন আমাদের সুপ্রিম কোর্ট। তারপরে এর একটা পলিটিক্যাল অ্যাপ্রুভাল লাগবে না? তাহলে অন্তত প্রত্যেকটা দল অন্তত এই বেশি একমত হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা এটা জাতির একটা নেসেসিটি ছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তারপরে লাগবে একটা কালচারাল অ্যাপ্রুভাল, যে যা হয়েছে কিছু ভুল ত্রুটি সত্ত্বেও যা হয়েছে এটাকে উপর ভিত্তি করে আগামীতে দেশটা গণতন্ত্রের পথে যাত্রা করবে। এগুলোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক দলগুলো ভাবতে শুরু করে যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি অন্তরে কি কথা রেখেছেন সেটা বাইরে প্রকাশ করছেন না, প্রতি মুহূর্তে যদি সন্দেহ করতে থাকে, সন্দেহের মধ্যে আর যাই থাকুক, সন্দেহের মধ্যে কিন্তু বিশ্বাস থাকে না। এক। আর একটা জিনিস, মানুষ যদি কখনো এরকম ভাবতে শুরু করে যে আমার গণতান্ত্রিক চিন্তা প্রকাশ করার পরিবেশটা নাই, অবরুদ্ধ পরিবেশে গণতন্ত্র বাঁচে না। আবার যদি মানুষ মনে করে যে ভোট দিয়ে তারপরে কি হবে এটা আমি জানি না, তাহলে সেটা আতঙ্কের পরিবেশে কিন্তু গণতন্ত্রের চর্চা হয় না। তো এই জিনিসগুলো তো আমরা অতীতে দেখেছি, ভবিষ্যতে দেখব না, এইটাই তো আমাদের এখন প্রত্যাশা। ফলে আমরা মনে করি যে এই সরকারের উপর একটা বিরাট দায়িত্ব পড়েছে। একদিকে সবাই বলছেন এটা একটা দারুণ সম্ভাবনা, আর একদিকে বলছেন এটা সংকটেরও ছায়া দেখা যাচ্ছে। যদি সম্ভাবনাটাকে কাজে না লাগায় তাহলে এটা সংকটের ছায়া আমাদেরকে গ্রাস করবে। আর যদি সংকটের ছায়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে
যে 24-এর একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আমাদের অপূর্ণ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য এই অভ্যুত্থান একটা বিরাট ভূমিকা পালন করেছে। আমাদের এত রক্ত, এত অশ্রু, এত বেদনার মধ্য দিয়ে যে সময়টা আমরা পার করেছি, সেই সময়টার একটা যথার্থ মূল্যায়ন আমরা করতে পারবো। আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন বেশ কয়েকটি নতুন বিষয় যুক্ত করেছে। আগামী নির্বাচনে ফিরছে না ভোট এবং জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। সেই সঙ্গে বাতিল হয়েছে ইভিএম এর ভোট। আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি। রাজিকুজ্জামান রতন, যে আলোচনায় আমরা ছিলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। সেই সঙ্গে জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। এই দুটো সিদ্ধান্তকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এর মধ্যে একটা ছিল আমাদের দীর্ঘদিনের চাওয়া, সেটা কি, যে একটা না ভোটের বিধান থাকুক। যে আমি যদি কোনো প্রার্থীকে পছন্দ না করি, তাহলে কি আমি চুপ করে বাসায় বসে থাকবো, নাকি আমি কেন্দ্রে গিয়ে বলবো যে আমি কাউকে পছন্দ করিনি? তাহলে হতো কি, নির্বাচনের যে দলগুলো দাঁড়িয়েছে তারাও বুঝতো যে যারা ভোট দিয়েছে এর বাইরেও একটা অংশ আছে যারা ভোট দেয়নি, মানে তারা পছন্দের প্রার্থী পায়নি। তাহলে এখান থেকে একটা সেলফ অ্যাসেসমেন্টটা হয় যে আমাদের কি তাহলে কি পছন্দ করলো না, কেন পছন্দ করলো না। মানুষ তখন কোয়ারি করে এবং সেখান থেকে সে অ্যান্সার খুঁজে পাওয়ার চেষ্টা করবে। ফলে রাজনৈতিক জবাবদিহিতার কথা যদি বলি, সেই অর্থে না ভোটটা একটা ইয়ে হতে পারে। এক্ষেত্রে অনেকে মনে করতে পারে না ভোট কি শেষে আবার অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে? হতেও পারে। ডেমোক্রেসি তো একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা তো প্র্যাকটিস করে করেই আমরা আমাদের ভুলগুলো সংশোধন করব। ফলে না ভোটের বিধানটা এটা আমাদের 2008-এর সময় ছিল, আমরা একবার প্র্যাকটিসও করেছিলাম। এটা 3.5 থেকে 4 লক্ষ ভোট পড়েছিল না ভোট। হ্যাঁ, তারপর এটা বন্ধ করে দেয় আওয়ামী লীগ। এটা হলো একটা দিক। কিন্তু ওই যে পরের যে বিষয়টা আপনি বললেন যে এক দলের প্রার্থী আরেক দলের মানে জোটের প্রার্থী ইয়ে করতে পারবেন না, এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা দরকার ছিল। ধরুন 5টা দল মিলে একটা জোট করলো। যে কোনো জোট খেয়াল করতে হবে, জোটের মধ্যে একটা তো লিড করে এরকম একটা পার্টি লাগে, তা নাহলে জোট অপারেট করে না। তাহলে যে লিড করে, এবং আমাদের দেশের মানুষের কিন্তু মনন জগতে কয়েকটা জিনিস খুব কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে মানে প্রতীক। আমরা প্রার্থী, প্রতীক, পয়সা, প্রতিপত্তি, প্রশাসন এবং কিছু কিছু ক্ষেত্রে পান্ডা, হ্যাঁ, এই যে পয়ের ফাঁদের মধ্যে কিন্তু আমাদের নির্বাচন আছে, কিছু গুন্ডা পান্ডাও লাগে, সব মিলিয়ে। তো এখন সেই ক্ষেত্রে আমরা যদি বলি প্রতীক একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জোটের ক্ষেত্রে তো যে জোটটা করবে তারা তো চাইবে জোটগতভাবে ভোট করে তারা জিতে আসতে, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিতে। যদি এখানে আবার এক জোটের মধ্যে 5টা দল আছে, প্রত্যেকে তার তার প্রতীক নিয়ে যদি নির্বাচন করে, তাহলে কি হতে পারে সেটা একটু আলোচনা হতে পারে। অথবা প্রত্যেকটা দল তার জোট করলে তার আইডেন্টিটি লস করবে কেন, সেটাও হতে পারে। যে আমি জোট করেছি, পলিটিক্যালি আমি একটা জোট করেছি, কিন্তু আমি পলিটিক্যাল আইডেন্টিটিটা লস করব না, ফলে আমি আমার ইয়ে নিয়ে করতে পারবো। তো এটা একটা আলোচনা হতে পারতো। আলোচনা হলে হয় কি, ভিন্ন অ্যাঙ্গেলে যখন একটা মত আসে, তার যুক্তি আসে, তখন আমাদের চিন্তার করার ক্ষমতাটাও বাড়ে। আর আমি যেটা প্রিকনসেপ্ট আইডিয়া নিয়ে যেটা করতে গিয়েছিলাম, সেটা একটু যাচাই বাছাইয়ের মধ্যে পড়ে। আমরা সবাই কিন্তু একটা প্রিকনসেপ্ট আইডিয়া থেকে কথা বলি, তারপর যখন বিতর্কটা শুনি তখন আমরাও কিন্তু কিছুটা রেকটিফাইড হই। তা নাহলে তো আমি যেটা বলেছি এটাই ঠিক, আমার চেয়ে ভালো কেউ বোঝেনি, আমার চেয়ে ভালো কেউ বুঝবে না, যেটা আমরা বলছিলাম আই এম দ্য স্টেট, আমার চেয়ে দেশকে কেউ ভালোবাসে না, এইরকম কথা বলে আমরা দেশের অনেক ক্ষতি হতে দেখেছি। এরকম মানে আমাদের যদি প্রশাসনও এইরকম ভাবতে শুরু করে, নির্বাচন কমিশনও যদি এরকম ভাবতে শুরু করে যে এই নির্বাচন কমিশন তারা যা ভাবছেন তার চাইতে বেশি কেউ ভাববে না, তাহলে ঘটনা হতে হবে নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার তো হচ্ছে নির্বাচনের রাজনৈতিক দলগুলো, আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে জনগণ, যে ভোট দেবে এবং যারা ভোট নেবে। এই দুইটা অংশের মতামতটা নেওয়ার উপায় কি সেটা একটু খুঁজে বের করা দরকার না? তা না হলে হবে কি, শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তেই কি আমরা একটা নির্বাচনের মতো জটিল কাজটা করতে পারবো? নির্বাচনের সঙ্গে শুধু রাজনৈতিক বিষয় থাকে না, এর সঙ্গে একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে। এই জন্য অনেকে বলে আমি ভাই চিরদিন এই দলকে ভোট দিয়ে এসেছি, আমি পারবো না আর অন্য দলে ভোট দিতে, এর মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে না? কিংবা আমি অমুককে এত পছন্দ করি যে আমি জানি সে ভুল করেছে কিংবা সে ভুল করছে, তারপর আমি তাকে পছন্দ করি। ফলে মানুষের এই বিষয়গুলোকে, এগুলো তার আবেগের দিক, এর কি দুর্বলতা আছে কি সবলতা আছে সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু মানুষের মধ্যে আছে, তো যা আছে তাকে তো আমি উপেক্ষা করতে পারি না, তাকে তো আমি উড়িয়ে দিতে পারি না, তাকে আমি তার চেয়ে ভালো জিনিস দিয়ে আমি ট্রান্সফর্ম করতে পারি। এই প্র্যাকটিসটা থাকা দরকার। আমরা মনে করি নির্বাচন কমিশনের এখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে
রাজনৈতিক দলগুলোর স্টেক হোল্ডারগুলোর সঙ্গে কথা বলা দরকার ছিল। আর পাশাপাশি যে জিনিসটা খুবই দরকার, যে মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছে আগামী নির্বাচনটা যেন একটা সুষ্ঠু হয়, একটা অবাধ হয়। তার আগে যেন কেউ কখনো সংশয় প্রকাশ না করে যে নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করা, সেটার পিছনেও একটা উদ্দেশ্য আছে। নির্বাচনের জন্য যে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটার পিছনেও একটা উদ্দেশ্য আছে। যদি একবার মানুষ সন্দেহ করতে শুরু করে, সেই সন্দেহ থেকে মানুষকে মুক্ত করা খুব কঠিন। সে কারণে আমি মনে করি যে সন্দেহ সৃষ্টি হওয়ার কোনো পরিবেশ যেন না হয়, বিষয়টা যেন একটু খোলামেলা থাকে, একটু আলোচনা যেন। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। মাহমুদা হাবিবা, আমরা দেখি যে ভোটের এই জোটের তৎপরতা বাড়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ বলা যায়। সেক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে বড় রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যেন তারা বিজয়ী হয়ে আসতে পারে। এবার কি সে সুযোগ আর থাকছে না? আপনাকে অনেক ধন্যবাদ। আমি রতন ভাইয়ের সাথে একটা বিষয় একমত, সেটা হচ্ছে যে যখন একটা জোট করা হয় সেখানে একটা লিডিং পাওয়ার থাকে। জোটটা ফাংশনাল হয়ই সে লিডিং পাওয়ারের জন্য। এখন এই সুবিধাটা জোট করা মানে হচ্ছে কিন্তু বিভিন্ন দলের মধ্যে তাদের পারস্পরিক অ্যাডভান্টেজগুলোর বিনিময়। পারস্পরিক অ্যাডভান্টেজগুলোর যে বিনিময়, এই বিনিময়ের ফলে একটা শক্ত রাজনৈতিক জোট হয়। তো ছোট দলগুলো যখন আসেন তাদের কিন্তু অ্যাডভান্টেজ যেটা তারা বিনিময় হিসেবে চান সেটা হচ্ছে বড় দলের মানে অকুণ্ঠ সমর্থন এবং জনপ্রিয়তা, যেটা আমাদের দেশের ক্ষেত্রে প্রতীক বেসড। ধানের শীষ আছে একটা, ধরুন আমি আলোচনা সাপেক্ষে বলছি, রতন ভাইদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা জোট হলো, আমাদের মার্কা হলো ধানের শীষ, উনার মার্কা হলো ধরুন জাতীয় কোনো একটা মার্কা, ধরুন ময়ূর বা কোনো একটা মার্কা হলো, আচ্ছা মই বা কোনো একটা মার্কা। এখন উনি যতই আমরা গ্রামেগঞ্জে যে বলে আসি যেটা জোট, আমাদের জোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে একসাথে আমরা অ্যালায়েন্স এবং আমরা একসাথে ভোট করছি, ওখানে যদি মার্কা হিসেবে ধানের শীষ যেটা পাবলিশ থাকবে পেপারে, ওইটা আসলে সমস্যা হয়ে যাবে, ধানের শীষেই ভোট চলে যাবে অনেক। এটা হচ্ছে বাস্তবতা, ছোট দলগুলোর একটা ঝুঁকি, বড় ধরনের ঝুঁকি। এবং এটা আরেকটা জিনিস আছে, এটা দুটো দিক আছে। এটার ভালো যদি দিক থাকে, এই যে যেটা উনি বললেন, ডিসকাশনটা জরুরি ছিল, খুবই জরুরি ছিল। কারণ হচ্ছে যে ছোট দলগুলোর অনেক কিছু অফার করার আছে, ক্ষেত্র বিশেষে তাদের মেধা, তাদের ডিফারেন্ট কাইন্ড অফ যোগ্যতা, যেটা সবসময় জনসমর্থন পর্যন্ত গড়ায় না, কিন্তু ব্যক্তি হিসেবে যোগ্যতা, এগুলো কিন্তু প্রধান কারণ এই জোটগুলো তৈরি করা বড় দলের পক্ষ থেকে। তো সেই ক্ষেত্রে একটু আলাপ আলোচনার সুযোগ প্রয়োজন ছিল। এটার ভালো সাইডটা হচ্ছে জোটবদ্ধ নির্বাচনে বড় দলগুলোর একটা প্রবণতা থেকে থাকে একটু উপেক্ষা করার ছোট দলগুলোকে। মানে যেমন আমরা প্রায়ই শুনতাম যে নৌকা থেকে নামিয়ে দিয়েছি, ওই যে বিখ্যাত জোট ছিল যে সাবেক সরকার, অনেক ধরনের আমরা আচরণ বা কথাবার্তা শুনেছি, সেটাও আরেকটা বিষয়। কাজে এটা ডিসকাশনে আসলে এটা রেজাল্টটা বের হওয়ার কথা। জোটের বিষয়টা হচ্ছে যে জোটের রাজনীতি যতদিন থাকবে ভিন্ন ভিন্ন অর্থে জোট কিন্তু হবেই, ভিন্ন ভিন্ন রূপে জোট হবে। কাজে এইটা করবে তো রাজনৈতিক দলগুলো, তাদের সাথে মতামত বিনিময়টা মানে একটা বোধহয় প্রিকন্ডিশন হলে ভালো হতো। বিগত নির্বাচনে আমরা যেমনটি দেখেছি যে জোট সঙ্গীদের জন্য আসন ছেড়ে দেওয়ার এক ধরনের প্রবণতা, এবার সে সুযোগটিও কি খুব বেশি কাজে লাগাতে পারবে রাজনৈতিক দলগুলো? যেহেতু আমরা জানি যে যেখানে একক প্রার্থী থাকবেন সেখানে কিন্তু না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। একক প্রার্থী বলতে আমার মনে হয় এখানে মেন করা হয়েছে যেখানে আর কেউই প্রতিদ্বন্দ্বিতা করছেন না, সেই ক্ষেত্রে তো তাই না ভোটটা ফাংশনাল হবে। ধরুন একটা সিটে 2014 যেন রিপিটেশন না হয়, সো দ্যাট না তার মানে তার এগেনস্টে যেন দাঁড়ায়। না ভোটেরও ভালো মন্দ দুটো দিকই আছে, বাট ওই গ্রাউন্ডে কিন্তু না ভোটটা বেশ কার্যকর। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে যে এই ভোটে এই জোটগুলো তো নির্বাচনমুখী জোট মানেই তো হচ্ছে আপনার সিট ছাড়া, এটার মানেই তো হচ্ছে আপনি সুনির্দিষ্ট সংখ্যক আসন স্যাক্রিফাইস করছেন আপনার জোটের জন্য। এটা তারাও করবেন, আমরাও করব। এই স্যাক্রিফাইসটা এবার কাজে আসবে কি, সেখানেই আবার প্রশ্ন। এখন সেইটার তো মেকানিজম হয়তো পলিটিক্স যেহেতু কিছু না কিছু মেকানিজম তো বেরোবেই, কিংবা হয়তো নির্বাচন কমিশন এটা আবারও ভাববেন কি না যে সব রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন সেটা। তবে নির্বাচনে আসন ছাড়লে যেটা হয়, কাজ তো করবেন। ধরুন ওনার আসনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আসনটা ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের টোটাল ওখানকার যে নেটওয়ার্ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেটওয়ার্কটা কিন্তু তার জন্য কাজ করবে। এটাই তো জোট। ফলে কিছু তো স্ট্রাগল হবে, বাট আশা করা যায় যে জোট কার্যকর থাকবে। আর এই সিদ্ধান্তর কোনো প্রভাব কি বিএনপির জাতীয় সরকার গঠনেও পড়বে?
জাতীয় সরকার তো জোটবদ্ধ বা জোট বিরুদ্ধ মানে জোটবদ্ধ বিষয়ের উপরে বেসড করে না। জাতীয় সরকার হচ্ছে সংসদে আসা সবগুলো দল, তারা আমার সঙ্গে জোট ছিল কি ছিল না সেটা ম্যাটেরিয়াল। জাতীয় সরকারের প্রস্তাবনাটাই এসেছে যে সংসদে যে দলগুলো উপস্থিত থাকবেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতবাদের, তাদের সকলকে নিয়ে যতখানি সম্ভব মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সরকারটাকে পরিচালনা করা। এই জাতীয় সরকারের ক্ষেত্রে জোট ফ্যাক্টর না। ৭১% মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বন্টন চায় এবং প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারেন সেই বিধান চায় ৮৭% মানুষ। এমন একটি জনমত জরিপ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। কিন্তু আমার এই আসলে যেটা কিছুক্ষণ আগে রতন ভাই বলছিলেন যে স্ট্যাটিস্টিক্স একটা খুব বিউটিফুল জিনিস, আপনি আসলে মতামত বের করে আনতে পারবেন। ৭১% লোক বাংলাদেশে, ৭১ তো পরের কথা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের 40% মানুষ, একেবারে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু গ্রামীণ মানে জনগণ এবং সুবিধা বঞ্চিত জনগণ। আপনাকে মনে রাখে 40% মানুষ আসলে পিআর বিষয়টা বোঝেন কিনা, পিআর এর প্রশ্নটা কিভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাও অত্যন্ত জরুরি। কারণ আমি এইটা ডিটেলস আমি দেখেছি, এই জরিপটা, আমি জরিপটার ডিটেলসটা একটু জানতে চাই, ঠিক কি ধরনের প্রশ্নগুলো আসলে করা হয়েছে এবং কোনটার পার্সপেক্টিভে, মানে আপনার স্যাম্পল সাইজ কত এবং স্যাম্পলের মানে প্লেসগুলো কোথায়, যেটা তিনি বললেন রতন ভাই যে কারওয়ান বাজারে, না আপনি কামরাঙ্গীর চরে করছেন, না রাজশাহীতে পাঁচের পুঠিয়াতে করছেন, ওইটা জানতে হবে। কিন্তু এই যা জিনিসটা আমার কাছে এইটা প্রথম অবস্থায় আমি যতটুকু, আমি যেহেতু একেবারে সরাসরি মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমি কথোপকথন, এমনকি স্কুল কলেজের শিক্ষকদেরও এটা গ্র্যাব করতে পিআর পদ্ধতিটা বুঝতে মানে একটু সময় লাগে এবং আমরা এটা নিয়ে বহু ডিসকাশন করেছি, বহু কথোপকথন করতে হয়েছে। কাজে বললেই ৭১% জনগণ পিআর চাইছে, এইটা আসলে ঠিক কোন কোন ফাইন্ডিংস এর বেসিসে হয়েছে আমি এটা গুরুত্ব দিয়েই বলছি, এমন না যে আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি আসলে এটা অ্যাকসেপ্ট করাটা কঠিন। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা, ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। আপনাকেও দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।